সিপিসিবি সম্পর্কে একটা কথা বলা হয়েছিল, সেটা আমি আসলে খুঁজে পাই নাই। তবে আমি যেটা পাইছি সেটা অনেক হায়ার লেভেলের। সেটা হচ্ছে, ওটা আমি ওইভাবে বোঝাতে যাব না, হায়ার লেভেলের যেটা আপনাদের আমি যেটা বুঝাবো সেটা হচ্ছে এই টাইপের গুলো। সিপিসিবিতে যদি যাই, এর আগে যেরকম ভাবে বুঝাইছিলাম ওইটাই মনে রাখেন, নতুন কিছু করার বুঝার নাই। কারণ আপনাদের এটা ইলাবোরেটলি বোঝাতে গেলে এটা মানে অনার্স লেভেলের পড়াশোনা, সেটা আপনাদের এখন দরকার নাই। পরবর্তীতে আমি যেটা বুঝতে পারলাম যে এই বইয়ে যেভাবে দিছে সেটা জাস্ট আপনাদের মুখস্থ করার জন্য। আপনার জাস্ট এখানে, ভাইয়া। হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, ওই 15 অক্টোবর পর থেকে না ভাইয়া ক্লাস আর পাই নাই, রেকর্ডেড ভিডিও গুলো আর কি ভাইয়া। তো ভাইয়া আর ভিডিও গুলো কি দেওয়া যাবে ভাইয়া? 15 অক্টোবর, আচ্ছা আমি দেখি। আজকে কত তারিখ? 27। 15 অক্টোবর, হ্যাঁ 15 তারিখের ভিডিওটা আছে, তারপরে 18 তারিখেরও আছে, 20 তারিখেরও আছে, 22 তারিখেরও আছে, কিন্তু 25 তারিখেরটা নাই। ভাইয়া 18 20 তো পাই নাই ভাই, আমি খুঁজছিলাম ভাইয়া। হ্যাঁ, আমি আমি এই করি নাই, আপলোড করি নাই। আইসামি লাগছিল, অনেক বড় তো। আপনি আপনি বললে আমি আজকে আপলোড করে দিব। লাগবে দুটাই। ভাই আপনি আমারে ইয়ে পাঠাই দিয়েন ভাইয়া, আপলোড করা লাগবে না, পাঠাই দিলে হবে ভাইয়া। কিভাবে পাঠাবো? হোয়াটসঅ্যাপে মেসেজ, আচ্ছা পাঠানো তো হবে না। অনেক বড় তো, এটা আপলোড করে দিলে ভালো হতো। অনেক বড়। আমি আপলোডই করে দিব না, আপলোড করলে হয়তো আপনার নোটিফিকেশন পাবেন। দেখি জি জি ভাইয়া। আজকে পড়ানোর পরে আমাকে একটু মনে করে দিয়েন। মনে করে দিলে আমি আপলোড করতে পারবো, মনে না করে দিলে কিন্তু আমি ভুলে যাবো, কারণ আমার অনেক পড়াশোনা মাঝখানে। আপনার যদি একটু মনে থাকে লাস্টের জি দিকে, জি ভাইয়া। লাস্টের দিকে মনে করে দিন, তাহলে আমি আপনাদের ক্লাস শেষ করে ডাইরেক্ট একদম আপলোড করে দিব দুইটাই। ঠিক ওকে। আছে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন সিপিসিবি যেটা সেটা একটু দেখি এখানে। আচ্ছা, আমার কি করতে হবে? আমি পড়াইতেছি। এখানে যে কথাটা বলা আছে যে গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে পাওয়া যায় সিবি ইকুয়াল টু 3/2 আর। এটা আপনারা ডাইরেক্ট মুখস্থই করবেন। এটা কই থেকে আসছে সেটা শিখতে গেলে এটা অনেক বড় পড়াশোনা, বিশাল বড় একটা ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যাটা এখন আপনাদের জানার দরকার নাই। যা সেটা মন মুখস্থ করে রাখেন যে এক পারমাণবিকের ক্ষেত্রে আমার সিবিটা হচ্ছে 3/2 আর। 3/2টা আর এভাবেই আসে যে আমার প্রথম হচ্ছে যে 3 আর, এটা মনে রাখতে হবে যে 3 আর। এই 3 আরটা আসে হলো যে এটা আমার এক পারমাণবিকের জন্য এক্সিস এক্স ওয়াই জেড চিন্তা করলে তিনটার জন্য এখানে 3 হইতেছে, তিনটে এক্সিসের জন্য আমার এখানে 3 হইতেছে। জাস্ট এতটুকুটা বুঝাই দিই, বাকি অনেক বড় ব্যাখ্যা আছে যেটা এখন আপনাদের জানার দরকার নাই। আমি যেটা মনে করতেছি জানার দরকার নাই, জাস্ট মুখস্থ করলেই হবে। এটা এটা যারা ফিজিক্স নিয়ে অনার্স মাস্টার্স করবেন তখন তারা দেখতে পারবেন যে সিবি ইকুয়াল টু 3/2 আর, যে এটার ব্যাখ্যা আছে বিশাল বড়। 3 আর থাকার কারণে আমার এখানে প্রত্যেকটার জন্য ভাগ 2, সেখানে 3/2 আর হইতেছে। দ্বিপারমাণবিক পারমাণবিক ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে 5/2। 5/2টা আসছে হলো এভাবে, আমার এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়াই জেডের জন্য তিনটা, এক্স ওয়াই জেডের জন্য তিনটা হইতেছে পরমাণু। আর যে পরমাণুটা এখানে থাকবে সে এক্স ব্যতীত, কারণ এক্সে সে কোনো কিছু করতে পারে না, এক্স ব্যতীত বাকি ওয়াই জেড তখন দুইটা হয়, সেখান থেকে পাঁচটা হয়। এক্সে করতে পারে না এই কারণেই আমার দ্বি পরমাণুর যে মৌলটা আছে সেটা এরকমভাবে থাকে। এটারও আমি বেশি ব্যাখ্যা দিব না, কারণ ওটা ওটা আপনাদের মুখস্থ রাখতে হবে। যেমন আমরা মাঝে মাঝে কিছু ফর্মুলা মুখস্থ রাখি, কিন্তু ফর্মুলাটা কীভাবে আসে সেটা আমরা অতটা জানা দরকার থাকে না, তো এরকম। তো এর এই দুটা মৌল এভাবে থাকে। এভাবে যখন থাকে তখন সে ওয়াই এক্সিস বরাবর সে ঘুরতে পারে, সে এইভাবে এক্সের উপর বসে আছে, তখন সে ওয়াই এক্সিস বরাবর ঘুরতে পারে, আবার জেড এক্সিস বরাবর সে যেতে পারে। কিন্তু যেহেতু সে এক্সের মধ্যেই আছে সেহেতু সে আর এক্সের সাপেক্ষে কিছু করতে পারে না।
এটা এই কারণে আমার এখানে 3, আর যেহেতু সে 2 অ্যাক্সেসে যেতে পারে সেই কারণে 2টা টোটাল হচ্ছে 5, আর 5/, সেটা হচ্ছে 2, এই যে 5/2 এটা। আর বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এক্স ওয়াই জেড এই তিনটাতে তো থাকেই, এই তিনটা প্লাস এক্সও যেতে পারে, ওয়াইও যেতে পারে, জেডও যেতে পারে। 3 + 3 সমান হচ্ছে 6টা। 6টা হইলে আমার তাহলে কি 6/2, সবগুলোকে যখন 2 দ্বারা ভাগ করে তো 6/2 সমান সমান 3 আর সেই 3 আরই হচ্ছে এটা। এগুলো জাস্ট আপনারা আপাতত একটা বেসিক ধারণা নিয়ে রাখেন, কিন্তু আপনাদের এটা মুখস্থ রাখতে হবে। এখন আর ইলাবোরেটলি কিছু শেখার প্রয়োজন নেই। বুঝা গেছে? কিছুটা বুঝা গেছে তো নাকি? হ্যাঁ ভাই, বুঝতে মানগুলো পারছি। যেভাবে আসছে সেটা একটু বুঝে রাখেন। এটার পুরো তথ্যটা আপনাদের জানার দরকার নাই এখন, কারণ এই তথ্যটা আপনাদের কখনো আসবে না এই বিষয়ে। তো এটা নিয়ে এখন জানা দরকার নাই, আপনারা যখন হাই লেভেলে পড়াশোনা করবেন তখন এই তথ্যটা জানা দরকার আছে। তাহলে এটা আপাতত এই পর্যন্তই। তারপরে কিছু সমস্যা যেগুলো বাদ রাখছিলাম, পরে আমি বুঝতে পারছি যে আমার এগুলো পড়ায় না গেলে আমি অঙ্ক করাইতে সমস্যা হবে, সেই কারণে এখন ওই সমস্যাগুলো একদম দেখিয়ে তারপরে সামনের দিকে আগাই, সেটাই ভালো হবে। যেমন টিবি রুদ্রতাপীয় ক্ষেত্রে তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে এটা γ-1, এটা মুখস্থ ডাইরেক্ট ইকুয়াল টু ধ্রুবক। আমার এখানে টিবি γ-1 ইকুয়াল টু ধ্রুবক, ধ্রুবকের জায়গায় আমি টি1 এখানে টি1 বি1 γ-1, টি2 বি2 γ-1 তাও লিখতে পারবো, কারণ ধ্রুবক ইকুয়াল একই কথা বোঝায় জিনিসটা। এটা একটা ফর্মুলা যেটা আমরা পি ভি গামা পড়ছিলাম, সেটার সাথে পিবি গামা ধ্রুবক সেটার সাথে সম্পর্ক আছে। এটা একটা প্রবলেম, এটা আপনার একটু মুখস্থ রাখবেন, অঙ্ক করার সময় লাগবে। তারপরে আরেকটা জিনিস যদি বলি যে এখানে ওইটা আছে কিনা আছে দেখে নিই। ইঞ্জিনের যে দক্ষতা সেটা এটা ইকুয়াল টু এই এই ফর্মুলাটা মুখস্থ থাকা লাগবে, কারণ যখন অঙ্ক আমরা করব তখন এক একটা বিষয়ে এক একটা কথা বলা থাকে। যেমন ইঞ্জিন কথা বলা থাকলে আমাকে মাথায় আনতে হবে ইঞ্জিনের সূত্র হইতেছে এটা এরকম ভাবে, এটা ইকুয়াল টু টি1 - টি2/টি1, আর পার্সেন্টেজ চাইলে 100 দিয়ে গুণ হবে। রেফ্রিজারেটরের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কে ইকুয়াল টু সামথিং, এটা সামনে মনে হয় আছে, দেখাচ্ছি। এই ফর্মুলাটাও লাগবে অঙ্ক করার সময়, এই যে এটা লাগবে। যখন আমি 0°C পানিতে নিব তখন আমার এই সূত্রটা ইউজ করতে পারবো, কিন্তু 0°C বরফ পানি থেকে যখন আমি 100°C পানিতে যাব তখন আমার ডিএস ইকুয়াল ইন্টিগ্রেশন অফ 0 থেকে 100। এই ফর্মুলাটা আমরা কাজে লাগাবো, ডিকিউ/টি, টি এখানে ডিটি। আবার বলি, যখন এন্ট্রপিতে আমরা এটা 910 ছিল যে এরকম 0°C বরফকে 0°C, দেখেন এটা কিন্তু 0, এটাও 0, দুটোই সমান সমান থাকার কারণে আমার আর ইন্টিগ্রেশন লাগতেছে না। কিন্তু যখন আমি বলি 0° থেকে 100° হয়েছে তখন আমার কি তাপমাত্রা পরিবর্তন হইতেছে, এই পরিবর্তন হওয়ার কারণে আমার ইন্টিগ্রেশন লাগবে, নিচে হবে টি1 উপরে হবে টি2, 0/100। বুঝা গেছে দুজনের? বুঝছেন কখন ইন্টিগ্রেশন জি হবে, ভাই, বুঝছি ভাই। কখন ইন্টিগ্রেশন হবে আর কখন হবে না? যখন আমার পরিবর্তন হবে না তখন ইন্টিগ্রেশন লাগবে না, যখন পরিবর্তন হয়ে যাবে 0 থেকে বাড়বে তখনই আমার ইন্টিগ্রেশন লাগবে। এটার জন্য সামনে অঙ্ক আছে, এগুলো আমি দেখাবো। যেমন এখানে কিছু দেখাই দিচ্ছে, এটাও লাগবে, এই প্রবলেমটাও লাগবে। এই যেটা বললাম যে যখন আমার তাপমাত্রা পরিবর্তন হচ্ছে তখন আমার এই ইন্টিগ্রেশন টি1/টি2 টি1 থেকে টি2 লাগতেছে, ডিকিউ/টি, এটা আমার লাগতেছে। তো এটা একটু মনে রাখবেন অবশ্যই, এটা নিয়ে আমরা সামনে অঙ্ক করব।
এই কারণে এটা দেখাচ্ছি। পরে হঠাৎ করে অঙ্কতে গেলে হয়তো বা বুঝতে পারবেন না। তারপরে আর কিছুই নাই, এখন অঙ্কে চলে যাই। সিবি তো গত ক্লাসে এরকম দেখাইলাম। এই যে টিবি, এটার ক্ষেত্রে বলছিলাম যে তাপমাত্রার কথা থাকলে আর গামার কথা থাকলে ডাইরেক্ট টিবি গামা -1 এখান থেকে শুরু করতে পারি। তারপরে কর্মদক্ষতা যেটা, এটা একটু আপনারা দেখেন তো, না বুঝলে বলেন, বুঝাই দিতেছি। আপনারা নিজেরা একটু দেখেন, তারপরে বলেন যে হ্যাঁ ভাই বুঝতে পারছি ভাই, করতে পারবো এটা। হাসান ভাই বুঝতে পারছেন না? জুবাইর ভাই বলেন, বুঝতে পারছেন? জি ভাই। তাহলে এটা দেখালাম না, জাস্ট সূত্রটা বসাই দিছে। তারপরেরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সরি তারপরটা না, সরি এটা না। আচ্ছা এটা না, আচ্ছা দেখেন তারপরটা কিন্তু একই জিনিস, দেখেন তো বুঝেন কিনা। হ্যাঁ ভাই এটাও বুঝতে পারছি। একই জিনিস, জাস্ট এদিক ওদিক। এটা বুঝতে পারছি ভাই। হ্যাঁ এটাও একই জিনিস, এদিক ওদিক করে দিছে। হ্যাঁ ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এরকম খুব আসে পরীক্ষাতে, অন্যগুলো না এসে জাস্ট বলে যে আমার কর্মদক্ষতা 60% থেকে 80% বাড়াইছে। যখন এটা বলা থাকে তখন দেখা যায় এই টাইপের প্রবলেমগুলো খুবই আসে। এখন দেখেন এটা আপনি বুঝতে পারেন কি না, বুঝলাম বুঝাই দেবো, একটু দেখেন তো যেভাবে করছে, একটু দেখেন বুঝেন কিনা। যেহেতু করা আছে সেহেতু আমার জন্য সুবিধা হয়েছে, আমার করতে হইতেছে না, মানে আমার নিজের করে দিতে হইতেছে না, টাইমটা অনেক সেভ হইতেছে। এখানে এই বইয়ের মধ্যে এদিক ওদিক করে অনেক টাইপেরই প্রবলেম করে দেওয়া আছে, তো এইগুলো করলে আর বাইরে কোনো কিছু করতে হবে বলে আমার মনে হয় না। এখন দেখেন এটা আপনারা বুঝেন কিনা, না বুঝলাম বুঝাই দিচ্ছি। হলো ইটা, ইটা প্রথম ক্ষেত্রে দক্ষতা ইটা সমান 60%, এবার দ্বিতীয় ক্ষেত্রে দক্ষতা ইটা প্রাইম হবে কেন, এটা একটু বললে ভালো হতো। এটা ধরে নিছে এটা প্রাইম ধরলে আপনি এটা স্যার আপনি এটা 1ও ধরতে পারেন। প্রথমটা আপনি এটা 1 ধরলেন, পরেরটা এটা 2 ধরলেন, কোনো সমস্যা নাই, এটা ধরে নিছে ভাই। কারণ কি আমার এখানে দক্ষতা আচ্ছা। দুইটা দক্ষতা, তো দুইটা দক্ষতার জন্য আমার দুইটা সূত্র এবার আমি লাগে। এভাবে করবো ভাই, এভাবে করতে ভাই পারেন। ইটা 1 এবং ইটা হ্যাঁ 2 হ্যাঁ দিয়ে করলেই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবেন। যেটা 1 দিয়ে আমি শুরু করলাম, এটা 1 দিয়ে শুরু করে আমি T1 - T2 লিখে T1 লিখলাম, হ্যাঁ একটা গেল। তারপরে এটা 2 দিয়ে শুরু করলাম, 2 দিয়ে। হ্যাঁ হ্যাঁ সেটাও করতে পারেন। এটা 2 দিয়ে শুরু করলে তখন আবার এটা, হ্যাঁ এখানে একটু সমস্যা আছে, সেটা হলো এখানে T1টা কিন্তু এখানে T1টা সমান না, বুঝতে পারছেন? তো আপনি এই কারণে হয়তো, হ্যাঁ এই কারণে তারা প্রাইম দিছে, প্রাইমটা ব্যবহার করছে। আপনি চাইলে এটা 1টা ইউজ করলেন, এটা 2টা ইউজ করলেন, ঠিক আছে, কিন্তু এখানে T2টা দুজনের সমান, কিন্তু T1টা কিন্তু দুজনের সমান না। একটা জিনিস দেখছেন, বুঝতে পারতেছেন তো? দেখেন তো, বলছে কি একটি হ্যাঁ কার্নো ভাই ইঞ্জিন দেখছি। যখন 27°C তাপমাত্রায় তাপ গ্রাহকের থাকে, তাপ গ্রাহক, এখানে তাপ গ্রাহক যেটা কথাটা যে এবার গ্রহণের, দ্বিতীয় ক্ষেত্রে থাকে। হ্যাঁ হ্যাঁ সেটাই। হুম। তো তখন কর্মদক্ষতা এত, তাহলে তাপ উৎস তো প্রথমেই, তাহলে আমার তাপ উৎসটা প্রথম যেহেতু, তার মানে বলছে কি তার মানে কত বাড়াতে হবে, তার মানে তাপ উৎস একটা ছিল, বাড়ায়া তাপ উৎস আরেকটা করছে, তার মানে আমার তাপ উৎসটা দুইটা হইতেছে, T1টা আমার দুইটা হইতেছে, কিন্তু আমি T1 দুইটা লিখতে পারবো না। এই কারণে T1 একটা লিখতে পারবো, T1 প্রাইম একটা লিখতে পারবো, বা T1 লিখলাম, এখানে T2 লিখতে পারবো না, কারণ কি T2 তো আমার একটা আছেই, সেই কারণে এখানে প্রাইমটা ইউজ জি। করছে। তাছাড়া আপনি এখানে T1 লিখে এখানে T1Pও লিখতে পারেন, কোনো সমস্যা নাই, বুঝলেন না? কিন্তু এই জায়গায় আপনি এটা 1 এটা 2 দিলেন, ঠিক আছে, এই জায়গায় আপনি T1 লিখতে পারবেন না, এখানে T1 এর পরিবর্তে অন্য কিছু একটা লিখতে হবে। আমি যদি অঙ্কটা একটু দেখাই, দেখেন এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে প্রথমে 60 থেকে 80 এটাকে আমি আলাদা আলাদা নিয়ে রাখলাম, ইটার মধ্যে রাখলাম, রাখা সেটাকে 100 দ্বারা ভাগ করছি, পার্সেন্টেজ সরাই দিছি, এইটা চলে আসছে, এই দূরে চলে আসছে। এখন এই দূরে চলে আসার মধ্যে পরবর্তীতে কি বলছে যে কারণ যে যখন 37°C তাপমাত্রার তাপ গ্রাহক থাকে, আচ্ছা হোক, তাহলে 37-এর সাথে আমাদের সাথে এত যোগ করতে হবে কেলভিনে নেওয়ার জন্য, এটা তো আমরা জানি। প্রথম ক্ষেত্রে আমরা কি করছি এখানে, হ্যাঁ প্রথম ক্ষেত্রে আমরা T1টা তো জানি না, আমরা T2টা জানি, সেক্ষেত্রে আমরা T1 এর মান বের করছি, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা T1 এর মানই বের করব, দেখেন দ্বিতীয় ক্ষেত্রে আমরা T2টা জানি, ইটাটাও জানি, কিন্তু T1 এর মানটা জানি না, সেই T1 এর মানটাও রাখলাম। এখন দুইটা T1 একসাথে এসে পড়ছে, দুইটা T1কে তো একসাথে রাখা যায় না, কারণ কি আমাদের দুইটা T1 এর পার্থক্য নিতে হবে। কি কারণে? কারণ প্রথমে যা ছিল তার থেকে বাড়াইয়া ওই প্রথমটাই
আনতে হবে। মনে করেন আপনি সামনে থেকে দৌড় শুরু করলেন, 5 মিটার/সেকেন্ডে দৌড় শুরু করলেন, কিন্তু আপনি সেকেন্ড হয়েছেন। কিন্তু আপনার সামনে থেকে তাহলে কত মিটার/সেকেন্ড দৌড় শুরু করলে আপনি গিয়ে ফার্স্ট হইবেন? তাহলে তো 10 সেকেন্ড পাস শুরু করলেন, তাহলে কি সামনেরটা একবার পাস ছিল, সেখান থেকে আপনি সামনে থেকে বাড়ায়া কি করছেন, 10 করছেন। দুটোই কিন্তু সামনের, এটাও সামনে এটাও সামনের, জিনিসটা কিন্তু একই জিনিস, যে দুটোই কিন্তু T1। তো T1 এর ক্ষেত্রে আমার একটা T1 লিখে আর একটা T1 লিখতে পারবো না, সেখানে একটা প্রাইম দিছে। তারপর কি করছে, সেটা বিয়োগ করে দিয়েছে, যেটা পাইছে সেটাই বাড়াইছে। এটা কি এটাই পরিবর্তন হ্যাঁ, মানে? এটা কি বোঝা গেছে? দুজনেরই বোঝা গেছে এটা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি ভাই। কি ভাই? আপনি এত পরে আনসার দেন কেন ভাই? ওই যে স্লথ চেনেন জুবাইর ভাই? স্লথ, না ভাইয়া। SLOTH, স্লথ। গুগলে সার্চ দেন, বা গুগলে সার্চ না দিয়া একটা মুভি দেখতে পারেন, মুভির নাম হলো জুটোপিয়া। দেখছেন? না ভাইয়া। কি যে বলেন, জুটোপিয়া একটা মুভি আছে, খুবই সুন্দর। জুটোপিয়া কার্টুন মুভি, ওইটার মধ্যে স্লথ নিয়ে কিছু কথা আছে, খুবই হাস্যকর। স্লথের ক্যারেক্টারটা খুবই হাস্যকর। আপনি হইতেছেন ওই স্লথ, আপনি দেখতে পারেন, কারণ আপনাকে যেহেতু আমি সাজেস্ট করছি, আর যেহেতু জি ভাইয়া, দেখবো ভাইয়া। কার্টুন টাইপের জুটোপিয়া, তো আপনি এটা দেখতে পারেন, খুবই মজার একটা ফানির আর দেখার মতো জিনিস। তারপর বললেন নেক্সট ক্লাসে আচ্ছা স্লটটা কি, পড়াবাদ দিয়ে আবার দেখেন না, মাঝখানে টাইম থাকলে 1-1.5 মিনিট। আচ্ছা ভাইয়া, আপনি চাইলে আমি এখানে আপনার জন্য একটু এখানে ভালো লাগছে ভাই। কিছু মনে করেন না ভাইয়া, হ্যাঁ একটু মজা করছি। আচ্ছা, এখানে একটি আপনি একটা স্লট আর একটা হচ্ছে হলো ইসে, মেয়েটার নাম জানি কি, শানা। এরা দুজন মনে করেন যে খুবই দেরিতে আনসার, এই যে হাসান ভাইরে বলার সাথে সাথে আনসার দেয়, আপনারা খুবই দেরিতে, এই কারণে স্লট টাইপের রাখি। পরের এটা দেখেন যে একটি রেফ্রিজারেটরের কর্ম সম্পাদন সহগ, যেটা হচ্ছে কে বা সিওপি বলতে পারেন, যেটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। এই শীতল তাপধারা হচ্ছে প্রতি চক্রে 300 জুল। তারপর বলছে কি রেফ্রিজারেটর চালানোর জন্য প্রতি চক্রের বাইরে থেকে কি পরিমাণ কাজ সম্পাদন করতে হবে। আমার ফর্মুলাটা এটা বলছিলাম যে K = Q2/W, ডাইরেক্ট ফর্মুলা। এখন কি চাইছে সেটা দেখতে হবে। এখানে কি দেওয়া আছে যে প্রতি চক্রে 300 জুল তাপ গ্রহণ করে। ফর্মুলার মধ্যে দেখবেন যে Q2টা তো অবশ্যই গ্রহণ, আর উৎস হইল গিয়া Q1। তো এখানে আমার গৃহীত তাপ হচ্ছে Q2, এই যে 300 জুল, আর সম্পাদিত কাজ W। সো এখান থেকে Wটা বের করছে 120, একদম সহজ। খনাটা কি করছে যে রেফ্রিজারেটরটি প্রতি চক্রে কি পরিমাণ উষ্ণ তাপ ধারে বর্জন করবে, মানে এটা এক ধরনের পার্থক্য আর কি, ওয়ান কাইন্ড অফ পার্থক্য। কথাটা একটু বোঝার চেষ্টা করেন যে রেফ্রিজারেটরটি প্রতি চক্রে কি পরিমাণ উষ্ণ তাপাধারে বর্জন করবে, কি পরিমাণ তাপ সে বর্জন করবে। তার মানে এখন কি পরিমাণ তাপ বর্জন করতে হলে আমার বর্জিত তাপ হচ্ছে Q1, যেটা আমরা এখনো বের করি নাই। প্রথমে যেটা বর্জিত তাপ Q1 আর গৃহীত তাপ হচ্ছে Q2। তাহলে বর্জিত তাপটা আমার বের করার জন্য আমার W=Q1 - Q2, সেটা ওই যে Q2/Q1 - Q2। যে এখানে বর্জিত তাপটাই বের করতে হয় এখানে। সেটাই, হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝতে পারছেন। ঠিক আছে, এটা তো মনে হয় না বুঝা দিতে হবে, জাস্ট একটু প্র্যাকটিস করবেন। আমি জাস্ট একটু ধারণা দিয়ে দিচ্ছি, এই জিনিসটাও একই জিনিস, এই অঙ্কটা এটাও একই জিনিস। এখন আসছে এটা হচ্ছে ওই টাইপের অঙ্ক যেটা এন্ট্রপির। আচ্ছা, এন্ট্রপি বলছে এখানে দেখেন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 3 কেজি বরফ, এই যে আমি গোল করে রাখছি, বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে কোনো পরিবর্তন নাই, 0 রয়েছে। সো এখানে আমরা ইন্টিগ্রেশন আনবো না। তাপমাত্রা পানিতে পরিবর্তন করলে এন্ট্রপির পরিবর্তন কত হবে নির্ণয় করো। বরফ গলনের আপেক্ষিক সূত্র তাপ 3,36,000, আর হলো হচ্ছে বাষ্পের হচ্ছে 22,68,000। এটা 9-10-এ পড়ে রাখার কথা, এটা নাই এখানে, কিন্তু আমি লিখে দিলাম যদি কখনো লাগে আর কি। 22,68,000, হ্যাঁ ঠিক আছে। ds = dq/t, mlf বা আমার মেন সূত্র হচ্ছে এটা। আর বরফ গলনের জন্য হচ্ছে lf, ভর সহ। তাহলে এখানে দেখেন কি কি লিখছে, lfটা হচ্ছে এই যে এটা বরফ গলনের আপেক্ষিক সূত্র তাপ, এটা হচ্ছে lf, আর ভর তো হচ্ছে 3 কেজি, তার সাথে গুণ করার পরে এই মানটা পাওয়া গেছে, m এর সাথে ভর এটা গুণ করছে, এটা পাওয়া গেছে। আর 273 তাপমাত্রা তো 0 ডিগ্রি, কোনো পরিবর্তন নাই, সো 273 থাকবে। তাই রয়েছে, আনসারটা চলে আসছে জুল/কেলভিন। বুঝা গেছে? দেখেন তো বুঝা যায় কিনা। হ্যাঁ ভাই, বুঝতে পারছি ভাই। জাস্ট জি ভাই, বুঝতে পারছি। dq-টা ml, ভাই এটা ভাই বরফ গলনে আপেক্ষিক সুপ্ত তাপ কি সবসময় LF? সব সময় অল টাইম
এলএফ। আর বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রটা হচ্ছে 22,68,000, সেটা এলএফ না, সেটা হচ্ছে এলবি। এটা 910 ছিল, আপনার ভুলে গেছেন কিনা জানি না। এলবি সেটা হচ্ছে 22,68,000। এটা আপনাদের এখানে পড়া নাই, আমার চোখের মধ্যে পড়া মনে হয় নাই, আমি দেখি নাই। এটা এটা লাগতে পারে যদি কখনো এটা দেয়া দেয় 22,68,000, তখন জাস্ট আপনারা এইভাবে হবে জিনিসটা যে 0°C তাপমাত্রার পানিকে আচ্ছা 3,36,000-এ 4,200 গুণ করলে কত হয় দাঁড়ান। না এটা লাগে, এটা মিলে না। যাই হোক, ওটা বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রটা ওটা পরে লাগবে, এখানে হয়তো আপনাদের নাই। তাহলে এই যে এই এন্ট্রপি সূত্র হচ্ছে, ডিএস হচ্ছে এন্ট্রপি সূত্র। এখানে কি আছে, এন্ট্রপির পরিবর্তন কত হবে? এন্ট্রপি পরিবর্তনের সূত্র হচ্ছে ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি। তো ডিএসটা হচ্ছে এন্ট্রপি পরিবর্তনের সূত্র, ডাইরেক্ট বসাই দিয়ে মান ডিকিউর পরিবর্তে হচ্ছে এমএলএফ। এমএলএফ তো এখানে দেওয়া আছে, আর বাকি কিছু বোঝানোর কিছুই নাই। তারপরটা দেখেন, তারপরটা এখানে যেটা বলছে যে 0°C তাপমাত্রার 5 কেজি বরফকে 100°C দেখেন পরিবর্তন করছে, 0 থেকে 100 হয়েছে। তার মানে আমার এখানে অবশ্যই ইন্টিগ্রেশন আসবে। তাপমাত্রা পানিতে পরিবর্তন করতে এন্ট্রপি পরিবর্তন কত, তার মানে ডিএস চাইছে। বরফ গলনে আপেক্ষিক সূত্র 3,37,000, আর পানির আকৃতি হচ্ছে 42। এটা তো খুবই ইম্পর্টেন্ট কমন জিনিস, সবাই জানে। কথাটা কি লিখছে দেখেন, খুবই ইম্পর্টেন্ট কথাটা। 0°C তাপমাত্রার বরফকে 0°C তাপমাত্রার পানিতে পরিণত করতে এন্ট্রপি পরিবর্তন ΔS1 ধরছে আগে, যেহেতু দুই ভাবে। কেন? আমার প্রথমে দেখেন 0°C তাপমাত্রার বরফ, তার মানে আমার এটা বরফ, সে হচ্ছে 0°C, এটা হচ্ছে বরফ 0°C। তাহলে এই বরফ থেকে আগে পানিতে পরিণত হবে 0°C। 0°C এর পানি, বরফ থেকে 0°C পানি হয়েছে। আবার 0°C পানি থেকে পরিবর্তন হবে বাষ্প, সেটা 100°C। কটা পরিবর্তন হয়েছে এখানে? 3 ধাপে হয়েছে না? 2 ধাপে শেষ হয়েছে, 3 ধাপে হয়েছে। তার মানে আমার 0°C এর বরফ থেকে হয়েছে 0°C এর পানি। এটা বোঝা গেছে কিভাবে আস্তে আস্তে কমতেছে। একটা বরফকে আপনি যখন বাইরে রেখে দিবেন, তখন সে 0°C বরফ থেকে আগে সে আশেপাশের পরিবেশ থেকে তাপ শোষণ করে সে 0°C পানিতে পরিণত হবে। যখন সে 0°C পানি থেকে আপনি যখন চুলাই দিবেন বা কিছু করবেন, তখন সে আস্তে আস্তে বাষ্পে পরিণত হবে। তাহলে প্রথম যে ধাপটা, এই ধাপটাতে আমার ডেলের টি এর কোনো পরিবর্তন হইতেছে না, তাপমাত্রা কিন্তু 0ই থাকতেছে। কিন্তু পরের যে ধাপটা, এই ধাপটার মধ্যে আমার তাপমাত্রার পরিবর্তন হইতেছে। তাহলে প্রথমটার জন্য আমরা যদি ΔS1 বা যাই ধরি না কেন, পরেরটার জন্য আমরা ধরলাম ΔS2। পরেরটার জন্য ΔS2 এর জন্য আমার ইন্টিগ্রেশন দরকার আছে, কারণ কি আমার এখানে 0 থেকে 100 হয়েছে, তাহলে ইন্টিগ্রেশনের নিচে 0 উপরে 100। আর এখানে ইন্টিগ্রেশনের দরকার নাই, কারণ আমার 0 0ই আছে। এই বুঝা গেছে এই পর্যন্ত? জি ভাই। হাসান কই গেল? আচ্ছা এখানে দেখেন জুবাইর ভাই, একটু খেয়াল করেন। এই যে এই জায়গায় দেখেন dq/dt জাস্ট মানগুলা বসাই দিছে, বেশি কিছু করা নাই। এটা আপনি নিজে দেখলেই বুঝতে পারবেন, একই আগেরটার মতোই। পরবর্তীতে এই কথাটা হয়েছে এরকম যে 0°C তাপমাত্রার বরফকে, আচ্ছা এক মিনিট আচ্ছা যেটা বলতেছিলাম, আচ্ছা আমার রেকর্ড তো মনে হয় অন হয়েছে নাকি? হ্যাঁ। আচ্ছা দেখেন তো এখানে তারপরে দেখেন যে এখানে কথাটা যেটা বলছে যে 0°C তাপমাত্রার বরফকে 0°C তাপমাত্রার পানিতে পরিণত করছে। এই যে এই 0 সে কারণে আমার বেশি কিছু প্রয়োজন হয় না। কিন্তু এখানে দেখেন 0°C তাপমাত্রার পানিকে 100°C তাপমাত্রার পানিতে পরিণত করতে এন্ট্রপি পরিবর্তন, সেই কারণে আমার এই যে এই পরিবর্তনটা আসছে। জুবার ভাই, আপনি কি এই ধরনের প্রবলেম যদি করতে দেওয়া হয়, এটা কি পারবেন? সহজ না কঠিন লাগতেছে কোনটা?
ইনশাআল্লাহ ভাই পারবো ভাই। কারণ ভাই আপনি জিনিসটা একটু মাথায় রাখবেন যে আমার কখন পরিবর্তন আসতেছে, যখন আমার পরিবর্তন আসবে তখন আমার জাস্ট এই ইন্টিগ্রেশনটা করব, আর যখন পরিবর্তন আসবে না তখন আমরা জাস্ট এই শুদ্ধভাবে মান বসাই দেবো, তাইলেই হয়ে যাবে। এখন এখানে ইন্টিগ্রেশনটার ব্যবহারটা একটু দেখাই দিই। সেটা হচ্ছে যে ডি কিউ বাই ডিটি, কিন্তু এখানে ওইখানে এমএলএফ ছিল। 9-10-এ আপনাদের এরকম পড়া ছিল যে বরফ থেকে পানিতে গেলে হচ্ছে এমএলএফ, তারপরে পানি থেকে পানিতে থাকলে হলো এমএস ডেল থিটা, আর পানি থেকে বাষ্পে গেলে হলো এমএস এমএলবি। এই তিনটা পরিবর্তন, এটা কি মনে আছে নাকি পড়েন নাই? পড়ছি ভাই, মনে আছে ভাই। একটা হচ্ছে, প্রথম হচ্ছে বরফ থেকে পানিতে গেলে এমএলএফ, পানি থেকে পানিতে থাকলে এমএস ডেল থিটা, আর পানি থেকে বাষ্পে গেলে এমএলবি। তাহলে এখানে আমার যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করছে, এই যে তাপমাত্রা পানিকে পরিণত করছে, এই পরিণত করার কারণে দেখেন আমার এখানে এই এমএস ডেলটি হয়েছে, এই যে এমএস ডেলটি হয়েছে। আর এমএস ডেলটির জায়গায় এখানে কি কি করতে হয়েছে, এম হচ্ছে 5 কেজি ভর, এস হচ্ছে আপেক্ষিক তাপ, যেটা আমার পানির আপেক্ষিক তাপ, আর ডেলটি হচ্ছে দুটার পার্থক্য, মানে 100, সেই 100। তারপরে এখানে আচ্ছা এখানের এই মানগুলা যে এটা বোঝা গেছে, এস কোনটা, এগুলো তো দেওয়াই আছে, না বোঝা জি কিছু ভাই। না, হ্যাঁ এগুলো দেওয়াই আছে। ইন্টিগ্রেশনটা কিভাবে করছে দেখাই। সেটা হচ্ছে যে আমার ইন্টিগ্রেশন অফ, এই যে এটা করতে হবে না, দেখেন ইন্টিগ্রেশন অফ, এটা ছিল যে এটা, এই যে এটা ছিল, এই জায়গাটা থেকে ডেল কিউর মান এমএস ডেল টি করছে। ডেল কিউর মান কিন্তু তিনটা ওই যে বললাম, এমএলএফ, এমএস ডেল টি, বা ওই ডেল হইলেও হবে, কোনো সমস্যা নাই। আর হচ্ছে এমএলভিটা এখন আপনাদের নাই এখানে, এটা আমি আপনাদের পরে শিখাবো, ভবিষ্যতের জন্য শিখাবো আমি এটা, এটা নাই। তাহলে দেখেন এখানে এমএস ডেলটি এই সবগুলা মান দিয়ে দেওয়া আছে। আমি এটাকে ইন্টিগ্রেশন করে যদি করতে চাই টি এর সাপেক্ষে, এই টি এর সাপেক্ষে করতে হবে, তাহলে আমার এমএসটা কিন্তু কনস্ট্যান্ট, সেই এমএস সামনে চলে আসবে। ডিটি সবসময় ডি থাকবেই, ভিতরে ডি থাকবেই। এই দেখেন টি2 টি1 ডিটি, তার মানে এটা হচ্ছে 1/t ডিটি। আপনাদের বলছিলাম এর আগে যে ইন্টিগ্রেশন অফ 1/t বা 1/x ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x, মনে আছে? জি ভাই। এই ভাই এগুলো মনে রাখবেন, মুখস্থ রাখবেন, এগুলো লাগবে। ইন্টিগ্রেশন অফ জি ভাই 1/x, অবশ্যই। তার মানে আমার এখানে টি ডিটি বাই টি মানে হচ্ছে 1/t, 1/t ডিটি হচ্ছে কি ln t, তার উপরে নিচে হচ্ছে t2 t1, সেটাই হয়েছে এখানে দেখেন, এমএস ln t উপরে t2 t1, তারপরে ln t, এই যে উপরে t2 t1 মানে হচ্ছে এখানে ln এই t এর মধ্যে এই দুইজন বিয়োগ আকার আছে। তাহলে এই t এর মধ্যে দুজন বিয়োগ আকার বলতে জিনিসটা আমি আর একটু ক্লিয়ার করে করাই, যে ইন্টিগ্রেশনগুলো এইভাবে করে, যখন আমাদের ইন্টিগ্রেশন শেষ হওয়ার পর যখন আমার এখানে x থাকবে উপরে, যখন v1 v2 বাই v1 এরকম থাকবে, তার মানে এই x এর ভিতরে হচ্ছে এই xটা এখানে পরিবর্তন হয়ে v2, মানে xটা প্রথমে v2 তে আসবে, v2টা প্রথমে x এ আসলো, এই যে x এ আসলো v2, তারপরে এটা নিচে যাইতেছে, তারপর মাইনাস এই v1টা আবার x এ যাবে, তখন v1, তখন এইরকম হবে। বুঝা গেছে? এই বুঝা গেছে নাকি বুঝেন না? আবার বলবো? জি ভাই। আবার বলবো? হ্যাঁ বুঝতে পারছি ভাই। এখানে সেটাই হয়েছে, এই যে দেখেন এই জায়গায় সেটাই হয়েছে। আমরা বুঝতে পারছি হ্যাঁ ভাই। হ্যাঁ, এখানে টিটা না, এই টিটার পরিবর্তে কিন্তু টি2 আবার মাইনাস ln t1 হয়েছে, দেখেন ln t2 মাইনাস ln t1, এই টি এর পরিবর্তে জাস্ট টি2 আর t1 হয়েছে, ln তো থাকবেই সবার সাথে, তারপর যেহেতু পতিত হয়েছে সেহেতু মাইনাস, এটা হচ্ছে নিয়ম। তারপর জাস্ট মান বসাই দিছে ক্যালকুলেটরে, সেটাই আনসার হয়ে গেছে। ওকে, বুঝা গেছে? আমাদের অঙ্ক শেষ, জি ভাই। আমাদের অঙ্ক ধরতে গেলে শেষ, এই অধ্যায়টাও আমাদের শেষ। নেক্সট ক্লাসে আপনারা নেক্সট ক্লাসে কি করব, আমি কয়েকটা অঙ্ক করতে দেবো, সহজ সহজ অঙ্ক করতে দেবো। হাসান ভাই তো আসে নাই, আচ্ছা যাই হোক, নেক্সট ক্লাসে আমরা একটু সহজ কিছু অঙ্ক করতে দেবো। আর আপনি একটু দেখেন এই অধ্যায়ে কোনো সমস্যা আছে কিনা, আমি তাহলে বুঝাই দেবো 5 মিনিট হাতে রেখে। একটু দেখেন তো কোন জায়গায় বুঝতে সমস্যা, বা কোনো জায়গায় আপনি বুঝতেছেন না, তাহলে আমি বুঝাই দেবো।
আমাদের অধ্যায়টা শেষ কিন্তু। না ভাই, আমি অধ্যায়টা ফার্স্ট টাইম পড়ছি তো ভাই, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি ভাই। জাস্ট আমি আপনাকে বলি, এখানে জাস্ট আপনি ফর্মুলাগুলো মুখস্থ করার বিষয়, মুখস্থ করে আপনি জাস্ট প্রয়োগ করবেন ম্যাথমেটিক্সে, তাছাড়া আর কিছুই না। ভাই ভাই আমার একটা জিনিস জানা ছিল ভাই, হ্যাঁ হ্যাঁ একটা জিনিস জানা ছিল ভাই। হ্যাঁ। অধ্যায় তো শেষ হয়ে আসছে ভাই। হুম। ভাইয়া এই পুরো অধ্যায় থেকে মনে করেন 1 মার্কের জন্য যে জ্ঞানমূলক প্রশ্নগুলো, তারপরে অনুধাবন মানে ম্যাথ যেগুলো ইম্পর্টেন্ট আসার মতো, এগুলো যদি ভাই আপনি আমায় একটু নোট করে দিতেন, তাহলে ভাই আমি একটা নোট করে ফেলতাম আর কি ভাইয়া। আচ্ছা, আমি এখানে কিছু ইম্পর্টেন্ট দিয়ে দিই। ও, আমি তো এর আগে আপনাকে বলছিলাম, এন্ট্রপি বলছিলাম যে এটা একটু খুবই ইম্পর্টেন্ট। জি আচ্ছা ভাই, তারপর, এন্ট্রপি এগুলো করে ফেলছি ভাই। আচ্ছা এখন আমি, ভাই ফার্স্টের দিকে যেগুলো সেগুলো কথা বলছি। আচ্ছা আমি তারপর কিছু এখানে যেমন সার সার সংক্ষেপে আছে কিছু, এখান থেকে বলি। তাপমাত্রা দরকার নাই, থার্মোমিটার দরকার নাই, এটা নিম্ন স্থির বিন্দু দরকার নাই, এটাও দরকার নাই, এটাও দরকার নাই। পানির ত্রৈধ বিন্দুটা হালকা একটু পড়বেন, ঠিক আছে? কেলভিনও দরকার নাই, সেলসিয়াস স্কেল দরকার নাই, জি ভাই। অভ্যন্তরীণ শক্তিও দরকার নাই, সিস্টেম এগুলো কিছুই দরকার নাই। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা একটু দরকার আছে, এটা পড়বেন। তারপর সমচাপ, সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপের প্রক্রিয়া, এই যে এগুলোর সংজ্ঞাটা দরকার। এই চারটার সংজ্ঞা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই চারটার সংজ্ঞা পড়বেন, জি ভাই। এগুলি পারবেন। তারপরে কার্নোর বিবৃতি আপনার ইসে চায়, এই জ্ঞানমূলকে তো আসে না, আপনার অনুধাবনে কিছু বিবৃতি চায়। এরা চাইলে আপনি এগুলো বিবৃতিগুলো মুখস্থ রাখতে পারে, আর এগুলো তো এমনি মুখস্থ করতে হবে, কারণ আপনাদের বিবৃতি ভাইয়া মুক্ত করার উপায় নেই ভাইয়া। মুখস্থ বলতে কি আপনি এগুলো তো তেমন মুখস্থ দরকার নাই। আপনি জাস্ট বিবৃতিগুলো একটু হালকা পড়ে রাখলেন, যদি কখনো চায় ফেলায়, বা আপনি না চাইলেও আপনি কোনো কিছু প্রয়োগ করতে গেলে মাঝখানে একটা বিবৃতি দিলে মার্ক এমনি চলে আসবে। তারপরে কার্ণচক্র, কার্ণচক্রটা দরকার আছে। জি কার্ণচক্রটা আপনার ইসের জন্য আসে, গ নাম্বারের জন্য, বেশিরভাগ সময় গ নাম্বারের জন্য আসে। রেফ্রিজারেটরটাও গ বা ঘর জন্য আসে। আর এন্ট্রপি কয়ের জন্য আসে, খুবই ইম্পর্টেন্ট। তারপরে আহ, আরো যদি প্রথম থেকে দেখাই, একই কথা। প্রথম এখানে যা সারসংক্ষেপ, প্রথম থেকে দেখানোর তেমন কিছুই নাই। আর ম্যাথমেটিক্স প্রবলেমগুলোর মধ্যে ওই যে এই দক্ষতা, কর্মদক্ষতাগুলো বেশি আসে। কোনগুলো আসে একটু দেখাই দিই। এই যে ইঞ্জিনের কর্মদক্ষতা যে এগুলো না, এগুলো বেশি আসে, বিশেষ করে এই যে পরিবর্তন যেটা, এই টাইপের অঙ্কটা বেশি আসে। এই যে এটা বেশি আসে বেশি করে, এটা একটু দেখে রাখতে পারেন। তারপরে আচ্ছা ভাইয়া। আর রেফ্রিজারেটর বর্ণনা, কার্নো ইঞ্জিন আর রেফ্রিজারেটর বর্ণনা, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট গ আর ঘয়ের জন্য। গ আর ঘয়ের জন্য এই দুটা মনে করেন যে আইসেই পড়ে, মিস যায় না। মানে একটার চাচাতো ভাই আর কি, একটা আসলে আর একটা আসে না, এরকম দুটো একসাথে আসবে না, আসলে যে কোনো একটাই আসে। জি ভাই। এইটা পড়ে রাখতে পারেন। কার্নো ইঞ্জিনটা বুঝাই দিছি, অনেক সহজ করে বুঝাই দিছি। এগুলা জাস্ট 5-4টা ধাপ পড়বেন কার্নো ইঞ্জিনের। আর জি ভাই। রেফ্রিজারেটর পড়ছিলেন? রেফ্রিজারেটর পড়ছিলেন? জি ভাই, আবার পড়বো ভাইয়া। আবার পড়বেন কি, পড়ছেন নি হেরা কোন আমারে? পড়েন নাই, একটু পড়বেন। আজকে চাইলে একটু পড়ে নিয়েন। নেক্সট ক্লাসে তো অঙ্ক অঙ্ক হালকা পাতলা কিছু করাবো, সেটা ছাড়াও আপনার এটা একটু যদি না বুঝেন তখন বুঝাই দেবো। এখানে 4টা ধাপ আছে কার্ণচক্রের মতোই, ধাপগুলো পড়বেন। এই যে এখানে 1 2 3 4 এগুলা একটু পড়বেন নিজেরা, কারণ বাসায় যেহেতু ফ্রিজ আছে, তো ফ্রিজের কাজটা এটা পড়লেই বুঝতে পারবেন, বলতে পারবেন যে এটা কেমনে কেমনে কাজটা হইতেছে। ঠিক আছে, তাহলে আর কি আজকের ক্লাসটা এ পর্যন্তই। জি ভাই। এ পর্যন্ত হলো আজকের ক্লাস। জি ভাই। নেক্সট ক্লাসে কি করাবো বলেন? নেক্সট ক্লাসে তো না, আসসালামু আলাইকুম ভাই। চলে যেতেছেন না? ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।